কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার বললেন মির্জা ফখরুল। নির্বাচন না হওয়া পর্যন্ত গণতন্ত্রের উত্তরণ সম্ভব নয়। নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে হাতাহাতির জেরে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ জন প্রবাসী বাংলাদেশি। দূতাবাস ও লিবীয় সরকারের সহায়তায় এই প্রত্যাবাসন। অবশেষে গাজায় কার্যকর বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। শনিবারের মধ্যেই সরবে আইডিএফ সেনারা। সোমবার জিম্মি মুক্তির কথা পর্যবেক্ষণে সেনা দল পাঠাবে যুক্তরাষ্ট্র। I want to personally thank both of you. সংস্কারের সঙ্গে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করে লাভ হবে না। ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই নির্বাচন হতে হবে, অন্যথায় নয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমলাতন্ত্রকে নির্দিষ্ট দলের পকেটে ভরার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি, ধানের শীষ অপ্রতিরোধ্য বলে টানাটানি করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকীতে দৈনিক বাংলা মোড়ে জিহাদ স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন। ছাত্রদল সহ সেই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদের প্রতি। একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিহাদ স্মৃতি পরিষদ আয়োজন করে স্মরণ সভা। যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যারা পিয়ারপতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। নির্বাচনটা হলেই কিন্তু তাদের মাথাবুড়ি শেষ হয়ে যাবে, এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, যতই সংস্কার করা হোক না কেন, নির্বাচিত সরকার গঠন করা না গেলে গণতন্ত্র উত্তরণ সম্ভব নয়। সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময়ে নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। মির্জা ফখরুল বলেন, ধানের শীষকে ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে, তাই ষড়যন্ত্র চলছে। অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। যেদিকে যাবেন, গ্রামে গঞ্জে যেখানে, সব একটাই স্লোগান উঠতে থেকে, ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীষ এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হয়। নির্বাচনের সময় নিরপেক্ষ আমলাতন্ত্র নিশ্চিতের দাবিও জানান বিএনপি মহাসচিব। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। কোনো দলের কোনো প্রেশারের কাছে যেন কেউ মাথা নত না করে। বিশেষ করে বর্তমান যে সরকার, সেই সরকারকে আবারও বলতে চাই, একদম নিরপেক্ষতার ভূমিকা পালন করবেন, অন্যথায় আমরা সেটা মেনে নেব না। এ সময় ইসরায়েলি সেনাদের হাতে বন্দী আলোকচিত্রী মানবাধিকার কর্মী শহীদুল আলমের মুক্তির জন্য সরকারকে ব্যবস্থা নিতে আবারও আহ্বান জানান মির্জা ফখরুল। সকলের মুখে উচ্চারিত হতে হবে, আরে মার্কা কিটা, এটাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে গণমিছিল করছে জামায়াত। সেখানে আছেন সহকর্মী শামীম রেজা, যাচ্ছি তার কাছে। শামীম, গণমিছিলে কি বলছেন বক্তারা? নতুন বাংলাদেশ পেয়েছি, জুলাই সনদের আমাদের এই দাবি অবিলম্বে জুলাই সনদের জামাতের শীর্ষ নেতৃবৃন্দ পৌঁছেছেন এবং তারাও কিছুক্ষণের মধ্যেই আসলে কথা বলা শুরু করবেন। এখানকার পরিস্থিতি বা এখানকার চিত্রটা যদি একটু দেখাতে চাই, আসলে জুমার নামাজের পরপরই আসলে এখানে নেতাকর্মীদের ঢল নেমেছে সেটা বলাই যায়, কারণ দক্ষিণ গেট থেকে শুরু করে আসলে 0 পয়েন্ট পর্যন্ত আসলে মানুষের এই মুহূর্তে দাঁড়ানোর অবস্থানে নেতাকর্মীদের চাপে এখানকার অবস্থা আসলে এমনই চিত্র। তবে এখানে এখন পর্যন্ত যেসব শীর্ষ নেতারা কথা বলেছেন তারা বলছেন যে আগামী নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে এবং আগামীতে যে জুলাই সনদ সরকার করতে যাচ্ছে সেটিও জনগণের যেসব চাহিদার ভিত্তিতে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে তার সবই সেখানে উল্লেখ থাকতে হবে, এমনটাই তারা দাবি করছেন। এছাড়াও তারা ইতিমধ্যেই বলছেন যে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন সেই লেভেল প্লেইং ফিল্ড আসলে এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছুই আসলে সরকারের নিয়ন্ত্রণের বাইরে, আর এজন্যই নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীকে সরকারের নিয়ন্ত্রণের মধ্যে আনার দাবি জানাচ্ছেন তারা বলছেন আসলে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া আগামী নির্বাচন বিতর্কিত হতে পারে এবং সেই নির্বাচন বিতর্কিত হলে আবারও সেই দীর্ঘ 16 বছরে যেমন স্বৈর শাসন চেপে বসেছিল তেমন আবারও চেপে বসতে পারে। এজন্য জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, এজন্য তারা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ডের কোনো বিকল্প নেই। এর বাইরেও আসলে তারা যেগুলো বলছেন যে সংস্কার কার্যক্রম সামনে যাতে বাধাগ্রস্ত হয় এমন ধরনের কোনো কর্মকাণ্ড আসলে রাজনৈতিক দলগুলো যেন না করেন সেই আহ্বানও তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে আমরাও আশা করছি যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার এবং ঐক্যমত্য কমিশনে আসলে যেভাবে আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে উপস্থাপন করেছেন তাদের বিভিন্ন বিষয়গুলো সেভাবেই আসলে জুলাই সনদ। ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 2 পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। সকালে উপজেলার দুর্গাপুর এলাকায় এই ঘটনা হয়। সংঘাতে জড়ায় স্থানীয় বড়বাড়ি ও মুন্সিবাড়ির লোকজন। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে সকালে আবারও সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত অর্ধশতাধিক। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। কুমিল্লায় বেহাল সড়কে জমে থাকা পানিতে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে দেবিদ্বার চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কের কাচিসার এলাকায় এই প্রতিবাদ জানান তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ভাঙাচোরা সড়কটিতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। কয়েকদিন আগে একজনের মৃত্যু হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। সড়কটি 2টি উপজেলার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা সিলেট মহাসড়কের সংযোগ সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে 14.5 কিলোমিটারের এই রাস্তার সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 11টার পর থেকে উখিয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ ভেসে আসে। এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা। বিজিবি জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। সতর্কতার পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে নজরদারি। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণের পাশাপাশি আধিপত্য বিস্তারে আরাকান আর্মির সাথে লড়াইয়ে নেমেছে আরসা, আরএসও সহ রোহিঙ্গাদের আরও কয়েকটি সশস্ত্র সংগঠন। মিয়ানমারের বিবাদমান এসব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে।
লিবিয়া থেকে ৩০৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন আজ বেলা ১২টা নাগাদ তাদের বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফিরছে। বাংলাদেশ দূতাবাস এবং লিবীয় সরকারের সার্বিক সহযোগিতায় তাদের ত্রিপোলি থেকে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে। দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ও মিনিস্টার কাজী আসিফ আহমেদ জানান, তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে দিনরাত নিরলসভাবে কাজ করেছে দূতাবাস। তিনি আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে আরও 2টি ফ্লাইটের মাধ্যমে 6 শতাধিক অভিবাসীকে দেশে ফেরত পাঠাতে নিবিড়ভাবে কাজ করছে লিবিয়া সরকার। চলে আসছি, মাফিয়ার উৎপাত বেশি, মাফিয়ারা ধরে দিন নিয়ে জেল খাটায়, বিক্রি করে দেয়, বিক্রি করে বাড়ি থেকে মুক্তিপণ আদায় করে। আমি লিবিতে দৌড় দেবো না, আমি বাঙালি যারা, ওনারা বলে তোমরা ফেস করো, আমরা ওনাদেরকে তুলে নিয়ে দেয়, ওনারা বিক্রি করে তাদের কাছে। আমার ধরে নিয়ে গেছে, আমার বিক্রি করে দিচ্ছে এক বাংলায়, আমার বাড়ির পাশাপাশি বাড়ি, বিক্রি করে দেওয়া ইটালি গেছি, 2 জন লোক বিক্রি করছে, 40 লক্ষ টাকা দিয়ে ছুটছি, বিটা বাড়ি সব বেঁচে চালাইছি। যে কাজ বললে দালালে সে কাজ দিইনি, বেতন নেই, খাওয়া দাওয়া নেই, কাজ করে বেতন পাওয়া যায় না, এই জন্য ভাই চলে আসছি। লক্ষ্মীপুরে মা মেয়েকে হত্যা এবং স্বর্ণালংকার লুটের ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। চলছে মামলার প্রস্তুতি। এর আগে গতকাল সন্ধ্যায় রামগঞ্জের চণ্ডীপুরে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সোনাপুর বাজারে ব্যবসা করেন মিজানুর রহমান। তিনি বাজারে গেলে বাড়িতে স্ত্রী জুলেখা বেগম ও মেয়ে তানহা আক্তার মিম ছাড়া কেউ ছিল না। এই সময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে জবাই করে হত্যা করে। স্বজনদের অভিযোগ, হত্যার পর বাসা থেকে প্রায় 30 ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাজার থেকে ফিরে স্ত্রী ও মেয়ের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন মিজান। তার চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সাপ্তাহিক ছুটির দিনেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সাপ্তাহিক ছুটির দিন থাকে অন্যান্য দিনের তুলনায় প্রচারণা কিছুটা কম। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। 14 অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা। 16 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 23 পদে লড়ছেন 247 প্রার্থী। মোট ভোটার 29,000। দীর্ঘ 35 বছর পর হতে যাচ্ছে এবারে রাষ্ট্র নির্বাচন। 49তম বিশেষ বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে বেলা 12টা পর্যন্ত। পরীক্ষায় অংশ নিতে সকাল 9:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করেন চাকরি প্রার্থীরা। নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ভেতরে ঢুকতে পারেননি। পরীক্ষার্থীরা যেন অবৈধ উপায়ে ব্যবহার করতে না পারে সেজন্য পরীক্ষার্থীদের তল্লাশি চালিয়ে কেন্দ্রে প্রবেশ করানো হয়। বিশেষ এই বিসিএসে 683 জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে 653টি শূন্য পদে ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে 30টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের। আহত হয়েছেন আরও একজন অধ্যাপক। সকালে পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা হয়। নিহত শিবশঙ্কর রায় মার্কেটিং বিভাগের অধ্যাপক ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে মাছ ধরতে যাচ্ছিলেন শঙ্কর ও দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান। এ সময় একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিলে শঙ্করকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বাগত আরও একবার, দেখছেন দুপুরের বাংলাদেশ। অবশেষে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের পর গাজায় কার্যকর হল যুদ্ধবিরতি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। শনিবারের মধ্যেই উপত্যকার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে আইডিএফ সেনারা। সোমবার নাগাদ সকল জিম্মি ছাড়া পাবে হামাসের কাছ থেকে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর উপলক্ষে রোববার মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহু আকাঙ্ক্ষিত এক নিশ্চিন্ত রাত পার করল গাজাবাসী। ছিল না কোনো হামলা, যুদ্ধবিমান, ড্রোন কিংবা বোমাবর্ষণের শব্দ।
বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা, যা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে নিশ্চিত করা হয়। নেতানিয়াহু জানান, লক্ষ্য পূরণের জন্যই এই পদক্ষেপ। আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতির মধ্য দিয়ে যাচ্ছি। 2 বছরের যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যই ছিল জীবিত এবং মৃত জিম্মিদের সকলকেই ফিরিয়ে আনা, এবং সেই লক্ষ্য অর্জন করতে যাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলের সাহায্য ছাড়া আমরা এটি অর্জন করতে পারতাম না। যুদ্ধবিরতি কার্যকরের 24 ঘন্টার মধ্যেই গাজার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে আইডিএফ সেনারা। তবে উপত্যকার 53% অঞ্চলে নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। বাকি 2 ধাপে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে। আর 72 ঘন্টার মধ্যেই সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 2000-এর মতো ফিলিস্তিনি বন্দী ছাড়া পাবে। সকল জিম্মি মুক্তির পর নতুন করে আর হামলা করবে না তেল আবিব, মিলেছে এমন আশ্বাসও। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে সেনাবাহিনী প্রত্যাহার, সাহায্য প্রবেশ, রাফা ক্রসিং খুলে দেওয়া হবে। এছাড়াও ইসরায়েলি কারাগারে আটক 250 জন বীর ফিলিস্তিনি, 7 অক্টোবরের পর আটক হওয়া গাজা উপত্যকার আরও 1700 বন্দী সহ সব নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। আমরা মধ্যস্থতাকারী ভাই ও আমেরিকান প্রশাসনের কাছ থেকে গ্যারান্টি পেয়েছি, তারা সকলেই নিশ্চিত করেছে যে যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ হয়েছে। الذين تم اعتقالهم بعد 7 أكتوبر। 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ গেছে 67,000-এর বেশি মানুষের। অনিক রহমান, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে 200 সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। মিশর থেকে উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন তারা। এ লক্ষ্যে দেশটিতে বসানো হবে যৌথ কন্ট্রোল সেন্টার। মার্কিন সূত্রের বরাতে একাধিক গণমাধ্যম জানিয়েছে তথ্যটি। যুদ্ধবিরতি পর্যবেক্ষক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। পর্যবেক্ষক দলটিতে মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। গাজায় সংঘর্ষ এড়াতে ইসরায়েলি বাহিনীর সাথে সমন্বয় করে তারা কাজ করবে। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।